নমস্কার। দিনের শেষে ভোটের দেশে আরেকবার চলে এসেছি আমি, ময়ূখ রঞ্জন ঘোষ। বিজেপি এটাকে বলছে যুদ্ধের সময়, এবং এই যুদ্ধের মধ্যেও আমরা দেখেছি যুদ্ধকালীন সৈনিকদের গান। আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধ যখন একটা করে দিন শেষ হতো তখন সন্ধেবেলা সৈনিকদের গান। এখনও বিজেপি অফিস, যে নির্দিষ্টভাবে বলতে গেলে সল্টলেকের বিধাননগরের যে নতুন অফিস বিজেপির, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখনও কিন্তু দিন শেষ হয়নি। শেষ হওয়ার মুখে ফাগুন মাসে গেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। এবার ফাগুন মাসে গেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। হা 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 রং সোনার বাংলা হাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। হা 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 যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝেই থাকে। হা 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 রাত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এই মুহূর্তে এত রাত হয়ে গেছে, এবং আমি শুনছি উত্তরবঙ্গেও আপনারা যাবেন। আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব। রুদ্রনীল ঘোষও রয়েছেন, কৌশিক অধিকারী রয়েছেন, অনেকে এই মুহূর্তে রয়েছেন যারা এটা কি হচ্ছে। হঠাৎ করে আমি কথা বলতে বলতে আপনারা গান গেয়ে উঠলেন। না, হঠাৎ করেই তো, গান তো হঠাৎ করেই আসে যখন। এটা কি যুদ্ধের মাঝের গান? একদম একদম। এটা হচ্ছে রণসঙ্গীত, নট গণসঙ্গীত। রণসঙ্গীত। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে যুদ্ধ করছে অত্যাচারীদের সঙ্গে, ধর্ষকদের সঙ্গে যুদ্ধ করছে মা বোনেরা, এটা তাদের গান। তারা স্বপ্ন দেখছে যে এই পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে এবং আবার সুন্দর করে তারা বাঁচবে, এটা তারই গান, তাই এটা রণসঙ্গীত। আচ্ছা, এই রণসঙ্গীতের যখন কথা হলো, রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনেকটা রাত এই মুহূর্তে হয়েছে, কিন্তু বিরাম নেই। ময়দান দেখে এলাম, ময়দানটা ফাটাফাটি হয়েছে, কিন্তু কোন ময়দানটা বেশি ভালো লাগছে, মানে এই ময়দান না সিনেমার ময়দান? আমার মনে হয় যারা আমাদের বাংলার মানুষ রয়েছেন তারা কিন্তু দুটো ময়দানই স্বচ্ছন্দ, আমাদের সবার মতো। সংস্কৃতির ময়দান এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতির ময়দান। আমি যদি অতীতের ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে রাজনৈতিকভাবে এই বাংলাকে সবার জন্য যারা সমৃদ্ধ করেছেন তারা বাংলার মানুষ। আমাদের মায়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, লেখকেরা, কবিরা, তারাও কিন্তু সাধারণ জগতের মানুষ হয়ে কিন্তু দুটো ময়দানই সামলেছেন। এক অফিসের ময়দান, আদালতের ময়দান, রান্নাঘরের ময়দান এবং নির্বাচনী ময়দান। তো সেই ময়দানেতে এবার উত্তরবঙ্গের টিম খেলতে যাচ্ছে। তারপর আমাদের টিম, পুরো টিম খেলবে। প্রায় 30টার কাছাকাছি টিম এখন অবধি রয়েছে, এবং এই টিমে যারাই রয়েছেন, যাদেরকে আমাদের এই তৃণমূল শাসকের রক্তচক্ষুর জন্য থিয়েটারের ময়দান, সিনেমার ময়দান, যে কোনো ময়দানে খেলতে দেওয়া হয়নি, ময়দানে নামতে দেওয়া হয়নি। এই অধিকাংশ যারা রয়েছেন, যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে সবকটা জায়গায় আমাদের এখানে তো অনেকে রয়েছেন। এই মুহূর্তে দীপ্তিমান দা রয়েছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে না এই সমস্ত কপিরাইট, ইন্টেলেকচুয়াল রাইটস ভায়োলেশন হচ্ছে? বিজেপি আবার গান বাজনা, এই পালা গান এইসবের মধ্যে থাকবে? এটা তো বামেদের পৈতৃক সম্পত্তি। এটা অনেকে ভাবে, বামরা ভাবেন কিনা আমার জানা নেই, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের সংস্কৃতির যে বৈচিত্র্য, সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় প্রতীয়মান। বাংলা তো একসময় লিড করেছে, এবং বাংলা যখন থেকে বাংলা সংস্কৃতি শুরু, তখন বাম বলে কোনো কিছু বিষয় ছিল বলে আমরা জানতাম না। সুতরাং এটা একটা আরোপিত ব্যাপার, এটা একটা রাজনৈতিক কৌশল,
বিজেপিও ভালো করে জানে, আমরাও ভালো করে জানি, বাঙালিরাও ভালো করে জানেন। আচ্ছা, এই জায়গাতে রাজ এই মুহূর্তে রয়েছে, অনেকেই রয়েছে এখানে, তোমরা যে এতজন মিলে করছো, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আদপে এই জিনিসটা তৃণমূলের যে এত চুরি, এত দুর্নীতি একটা সময় বলা হতো গানের মাধ্যমে, পথনাটিকার মাধ্যমে সম্ভব না? পশ্চিমবঙ্গের আজকে যা পরিস্থিতি, তাদের মাঠেও আছে, গানেও আছে। বিজেপি এমন একটা দল যারা সংস্কৃতিতেও বিশ্বাস করে এবং লড়াইয়েও বিশ্বাস করে। আমরা 18 সিট করে দেখিয়েছি এবং এই নাটক থেকে, পথনাটক থেকে আরম্ভ করে ময়দান, সমস্ত জায়গায়, এবং ময়দান সিনেমাও বেরিয়েছে দেখেছেন, সমস্ত জায়গায় বিজেপি আছে এবং পশ্চিমবঙ্গকে এই অবস্থার পরিবর্তন বিজেপি করবে, এটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পরিবর্তন কি হবে দিদি? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমরা চাই পরিবর্তন হোক। পরিবর্তন তো অলরেডি হয়েছে, বড় বড় আমরা দেখেছি 2000। শুধু রাজনৈতিক নেতাদের, ওই দলে যারা আছে তাদের পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে যেটা, পশ্চিমবঙ্গের বামফ্রন্টের উন্নত রূপ হচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছি আমরা, ডাকাত, চোর তাড়িয়ে ডাকাত পেয়েছি। এবার আমরা প্রকৃত উন্নয়ন, যেটা সোনার বাংলার যে কনসেপ্ট নরেন্দ্র মোদীজি বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই পরিবর্তন পশ্চিমবঙ্গে আসছে, নয় এসে গেছে। শুধুমাত্র দরজাটা খোলার অপেক্ষা, এই 24-এর পর সেটা দেখতে পাবেন। কি বলবেন? না, আর কিছু বলার নেই, কিছু বলার নেই, খেলা শেষ। আমার কলিগ তো বলেই দিয়েছেন, খেলা হয়েছিল, এবার খেলা শেষ হবে। দাদা, আপনি এই যে এখানে যে স্ট্র্যাটেজিগুলো হচ্ছে, অনেকে ভিড় করে এসেছে, কোথাও গিয়ে মনে হচ্ছে দিন রাত সব এক করে এই যে এই জিনিসপত্র হচ্ছে, ডিভিডেন্ড পাবেন আপনারা? আমার ডিভিডেন্ড বা সবচেয়ে আগে দরকার সমাজের ডিভিডেন্ড। আমাদের বাংলার সমাজ যতখানি পিছিয়ে গেছে, ডিভিডেন্ডহীন। ডিভিডেন্ড তো পরের কথা, পেট চালানোর যে মিনিমাম রোজগার সেইটুকু নেই, ডিভিডেন্ড তো পরের কথা। সেই জায়গাটাতেই আমরা চেষ্টা করছি সাংস্কৃতিক চেতনার মাধ্যমে মানুষকে সঠিক জিনিসটা জানানো প্রয়োজন। তাই আমাদের আমি রুদ্রনীলকে বলবো, রুদ্রনীল জানতে চায়, বাংলাতে ওটা প্রথমবার করেছিল ওই পালা গান বা শোনো শোনো রিয়া মোহন বলে বারবার তোমরা যেটাকে প্রচার করার চেষ্টা করছো, একবার যদি বাংলার মানুষকে এই রাতে শেষ ঘুমের দেশে যাওয়ার আগে, ভোটের দেশে যদি একবার এই গানটা, যে বার্তাটা, সেই বার্তাটা কি হবে নাকি সবাই একসাথে? আমার প্রথম লড়াই যদি কেউ শিখিয়ে থাকে, সেটা ময়ূক রঞ্জন ঘোষ চোখে চোখ রেখে শিখিয়েছে 21-এর পর। ব্যক্তি ময়ূক রঞ্জনের কথা বলছি না, আমি সমাজের ময়ূক রঞ্জনদের কথা বলছি। বেশ বেশ, এবার দেখা যাক যে রুদ্রনীল ঘোষ, অধিকারী কৌশিক, দীপ্তিবন্দা, ওই যে আমি একটাই কথা বলবো, মানে এই ক্ষেত্রে যেটা বলতেই হবে আর কি, যে পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু, আবার বলছি, সংস্কৃতিতেও আছে। এটা এমন একটা রাজ্য, অন্য রাজ্যের যারা মানুষজন তারাও ভালো নিজেদের মতো করে, অন্য রাজ্যের খাটের নিচে থেকে না, মধ্যবিত্তের বাড়ি থেকে হয়তো কাঁথা বেরোয়, পাশবালিশ বেরোয়, তোষক বেরোয়, চটি বেরোয়, আলু বেরোয়, পেঁয়াজ বেরোয়, চালের বস্তা বেরোয়। পশ্চিমবঙ্গ একমাত্র একটা রাজ্য, সে যত গরিবই হোক না কেন, তার খাটের নিচে থেকে কোথাও একটা রিড ভাঙা হারমোনিয়াম বেরোয়, কোথাও একটা খোল ভাঙা তবলা বেরোয়, কোথাও একটা ঘরের টাকা তো বলো, সেতার বা টিপার বেরোয়, টাকাটা বলো। আর পরিষ্কার তৃণমূলের যে নেতারা, যারা বাংলার রুচির পরিবর্তন করে চোর বৃত্তিতে প্রতিফলিত করতে চেয়েছে বাংলাকে, তাদের খাটের ওপরে এবং নিচে, খাটের ওপরের কথাটা বললাম না, প্রত্যেকেই জানেন যে কি কি বেরিয়েছে। খাটের নিচে থেকে টাকা বেরোয়, আর খাটের ওপরে কোনো একজন থাকেন যার জন্য ওই টাকা খরচ হয়। কদিন আগেই যা যা হয়েছে আর কি। আমার মনে হয় যে আমরা শেষের ওই যে গানটা গাইছিলাম, সেই গানটা আমরা গেয়ে একসঙ্গে শেষ করব। একটু সবাই মিলে চলে এসো, পলাশের গান। ঠিক আছে, ফাগুনে 1 2 3 স্টার্ট। পলাশ রাঙা ফাগুনে, নবান্ন বৈশাখে, পদ্ম ফুলে বাসন্তী রং, সোনার বাংলা হাসে। পলাশ রাঙা ফাগুনে, নবান্ন বৈশাখে, পদ্ম ফুলে বাসন্তী রং, সোনার বাংলা হাসে। বাংলা হাসবে, এটা তো নিশ্চিত, কিন্তু বাংলাতে, পশ্চিমবঙ্গে বিজেপি কতটা হাসবে সেই দিকে নজর থাকবে। দেখুন, এই রাত্রেও যে জোশ, যে উদ্দীপনা রয়েছে, সেই উদ্দীপনা কতটা থাকে সেদিকে চোখ থাকবে। শুভ্রাংশু এই মুহূর্তে অন্যদিকে রয়েছে। শুভ্রাংশু, এখন গভীর রাত, আর সারাদিন ধরে আমরা বাঁকুড়ার যে জঙ্গলমহল গোটাটা, মানে পুরোটাই ঘুরেছি।
ঘুরেছি অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি এখানকার প্রার্থী। এখন বাঁকুড়ার দিকে ফেরত আসছে গাড়ি, খুব ক্লান্ত, তবে ক্লান্তির ছাপ নেই। আমরা সারাদিন তার সঙ্গে অনেক কথা বলেছি, গ্রামের প্রতিটি মানুষের সঙ্গে উনি কথা বলেছেন। খুব দূরে দূরে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানে পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। এখন বাড়ি যাচ্ছেন, তাও হয়তো দু একটা আরও প্রচার করে ফেলবেন। কিন্তু এখন একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছেন, আমরা সেখানে কথা বলে দিচ্ছি। এত রাতে চায়ের দোকান পাওয়া মুশকিল, পাওয়া গেছে, চা খাচ্ছেন। অরবাবু, আজকে তো সারাদিন প্রচারে, মানে, এবং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি সারাদিন প্রচারে থাকলেও এখনো এক ফোঁটা ক্লান্তি নেই। আমি বুঝতে পারছি এনার্জি বেড়ে গেছে, মানুষের এত স্বতঃস্ফূর্ত সাড়া, সেই জন্যই এনার্জিটা বেড়েছে। আমি নিজেও আশা করতে পারিনি যে আদিবাসী থেকে আরম্ভ করে গ্রামের মানুষ প্রার্থী হিসাবে আমাকে গ্রহণ করেছে। এটা খুব আনন্দের বিষয়, এর জন্য আমার একটু স্পিরিটটা বেড়ে গেছে। কিন্তু যেটা কথা হচ্ছে, এবার বহুদিন পর বাঁকুড়া তৃণমূলের পক্ষ থেকে একজন ভূমিপুত্রকে প্রার্থী দিয়েছে। এর আগে প্রার্থী হয়েছে তৃণমূলের মুনমুন সেন, সুব্রত মুখোপাধ্যায়, বহুদিন পর ভূমিপুত্র। অবভিয়াসলি লোকাল লোক, যেহেতু আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে সাপোর্ট পেয়েছিলাম, অনেক কাজ করতে পেরেছি। বাঁকুড়া জেলার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, পর্যটন কেন্দ্রগুলোর উন্নতি হয়েছে, ঝাঁ চকচকে রাস্তা হয়েছে, 1000 কিলোমিটার রাস্তা, পিচু রাস্তা আমি তৈরি করতে পেরেছি আমার সময়। সেই কারণের জন্যই মানুষের একটা আস্থা আছে, আমার প্রতি একটা আস্থা আছে। আর তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে এই মহিলাদের 500 টাকা থেকে 1000 টাকা বাড়িয়ে দেওয়া, বা 1000 টাকা থেকে 1200 টাকা বাড়িয়ে দেওয়া, এই জিনিসটা মানে মহিলাদের কাছে একটা বিরাট মানে প্রত্যাশা, এবং এটা ওরা কোনোদিন আশা করেনি যে একটা সরকার আমাদেরকে এই ধরনের সাহায্য করতে পারবে। এটা জেনারেল কাস্ট না, লোয়ার কাস্ট যারা, তারা খুব মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে এই মানে। তো আমরা কথা বললাম, তো উনি একটু বসেছেন অনেকক্ষণ, সারাদিন মানে সেই সকাল থেকে ঘোরা, কোথায় না যাওয়া। তো খুব মানে সত্যি প্রচণ্ড রোদ, তার মধ্যে সারাদিন ঘোরা। অরবু, কত বয়স হলো আপনার এখন? আমার হলো প্রায় 67-8। সুভাষ সরকার আপনার প্রতিদ্বন্দ্বী, একটা ঝাঁ চকচকে শহরের ব্যাপার, আর আপনি এই জঙ্গলের টাইপের মানুষের মতো সঙ্গে মিশছেন, চলছেন, ওদের সঙ্গে কথা বলছেন। আপনার মধ্যেও একটা এখানকার একটা ছাপ পড়ে গেছে। কিন্তু সুভাষ সরকারের নিজের পাড়ার লোকেরাও পছন্দ করে না, খবর নিয়ে দেখবেন। শহরে অস্তিত্ব নেই, শহরের মানুষের কোনো কাজ করেনি, শহরের জন্য কোনো উন্নয়ন করেনি, উন্নয়নের টাকা খরচা করতে পারেনি, বাঁকুড়ার জন্য নতুন কোনো প্রকল্প আনতে পারেনি। মন্ত্রী থেকে কি হবে? উনি না ভালো পলিটিশিয়ান হলেন, না ভালো ডাক্তার। এটাই আমাদের এতদিন যেটা ব্যাপার ছিল, আপনাদের যে নেত্রী, সে আপনাকে রেখেছিল দল পরিচালনার কারণে। বাঁকুড়া জেলাটা দেখছেন, হঠাৎ করে তালদাংড়া থেকে তুলে দিল্লি যাওয়ার লড়াই নামিয়ে দিল, কি ব্যাপার? তিনি মনে করেছেন যে দিল্লি যাওয়ার দরকার আছে, গর্জন হবে দিল্লি। বাঁকুড়া বঞ্চিত, রেল লাইন নেই, মুকুটমণিপুর বন্ধ হয়ে গেছে, লোকাল ট্রেনের, এক্সপ্রেস ট্রেনের ভাড়া দিতে হয়, রঘুনাথপুরের লোকেরা সময় মতো আসানসোল পৌঁছাতে পারে না। এই যে অবিচার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে আমাকে বেছে নিয়েছে। আপনার এই গর্জন আপনি দিল্লি অবধি পৌঁছাবেন, সেটা নেত্রী বুঝেছেন নিশ্চয়ই। সায়ন্তিকাকে হতো না এটা? আমাকে মনে হচ্ছে এটা এই প্লাস দিয়েছেন, প্লাস চিহ্ন, প্লাস না। এবার কি হলো? এতদিন তো বাইরে থেকে লোক আসছিল, এবার হঠাৎ কি হলো যে আপনাকেই বাঁচা হলো? লোকালের দাবি ছিল একটা, যে আমাদের স্থানীয় প্রার্থী দেওয়া হোক, তাতে সুবিধা হয়, অনেকের পরিষেবা পেতে সুবিধা হয়। তো দল সেটা বিবেচনা করে দিয়েছে, আমাকে দিলেন দায়িত্ব। নেত্রী নিজেই দাঁড় করেছেন আমাকে। আপনি কি মনে করছেন পারবেন? নেত্রী যেটা দিয়েছে আপনাকে উপর যে আশাটা করেছে, যে ভরসাটা করেছে। দেখুন, বাঁকুড়া জেলার মানুষের প্রতি আমার বিশ্বাস, ভরসা আছে। আমি নিশ্চিত যে বাঁকুড়ার মানুষ আমাকে ফিরিয়ে দেবে না।
তাদের আশীর্বাদ আমি পাবই। আমি জেলা পরিষদ মেন এমএলএ মেন্টর, আমি বাঁকুড়া জেলার মানুষের জন্য যা করতে পেরেছি, বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়েছে, বাঁকুড়ার গুড অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, বাঁকুড়ার অনেক উন্নয়ন হয়েছে, বাঁকুড়ার শিক্ষার প্রগতিটা অনেক বেড়েছে, বাঁকুড়ার শিল্পের দিকে এগিয়ে চলেছে। অতএব সেখানে আমার মতো একজন কারিগরের প্রয়োজন, সেটা বাঁকুড়া জেলার মানুষ জানে। সেই কারণেই বাঁকুড়ার প্রতি আমার ভরসা আছে, তারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করে দিল্লি পাঠাবে, এই বিশ্বাস আমার আছে। না, একটা জিনিস আমার ব্যাপার বলার, আপনি গত বিধানসভার ভোটে আপনারা 3, বিজেপি 4, অর্থাৎ আপনারা 4-3-এ আছেন। ঠিক এই জায়গাটায় আপনার কি ম্যাজিক দেখাবেন? বিধানসভা নির্বাচনে আমরা 15,000 ভোটে এগিয়ে আছি। কোথায় এগিয়ে আছে? বিধানসভার যে ভোট হয়েছে তাতে লোকসভার নিরিখে যদি করেন, আমরা 15,000 ভোটে জিতে আছি বিধানসভাতে, লোকসভায়। আর পঞ্চায়েতে 2 লক্ষ ভোটে জিতে। না, এখনো অবধি তো আপনাদের 3 জন এমএলএ, ওদের 4 জন এমএলএ। যাই হোক, তাতেও কিন্তু আমরা বিধানসভায় যে ভোট হলো লোকসভার পরে, সেই বিধানসভা ভোটে 3টে এমএলএ পেতে পারি, সেখানে তো 2 লক্ষ এগিয়ে আছি। 15,000 প্লাস 2 লক্ষ হয়ে গেল, ওটা 1 লক্ষ তো জিতবই আমি, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। 1 লক্ষ শিওর, কত বাড়াতে পারি সেটা চেষ্টা করছি। কি বলছেন? অরূপদা 1,10,000 ভোটে জিতবে, এটা আমাদের বিশ্বাস জঙ্গলমহলবাসী। বিশ্বাস না, কোনো অঙ্ক করে বলছেন? অঙ্ক করে বলছি এটা, মানে উনি বলেন 1 লক্ষ, আপনি বলছেন 1,10,000। আমার জঙ্গলমহলের মানুষ অরূপদাকে ভালোবাসে, সেই হিসাবে অরূপদাকে মানুষ চাইবে। অরূপদা অনেক ডেভেলপমেন্ট করেছে। বিশ্বাসের জায়গাটা জঙ্গলমহলের মানুষ মনে রেখেছে অরূপ চক্রবর্তীর মতো প্রার্থীকে লক্ষাধিক ভোটে তো জেতাবে। জঙ্গলমহলের আশা ভরসার মূর্ত প্রতীক। 14 লক্ষ এই লোকসভা কেন্দ্রের মানুষকে, প্রায় উনি 50% মানুষকে নামের সঙ্গে চিনেন, এটাই একটা বড় পরিচয়। 7 লক্ষ মানুষকে নামে চেনে একবারে আমি তো বলে দিতে পারি যে উনি নামে এবং কাজে অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া জেলায় শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপামর জনগণ চেনে, জানে, বোঝে। এক বাক্যে, শুধু নামে নয়, কাজে। এবং জঙ্গলমহলটা 200% ওনাকে চেনে, শুধু কাজে এবং জনসংযোগে। এর থেকে আর বেশি কিছু মানুষ যেটা চায়, উন্নয়ন ভালোবাসা, যেটা অরূপ চক্রবর্তীর আছে জঙ্গলমহলে কিংবা পুরো বাঁকুড়াটা, সেটা অন্য কোনো প্রার্থীর কাছে আমরা পাইনি। উনি তো ডাক্তার মানুষ, অনেক চিকিৎসা করেছে, অনেক লোকের সঙ্গে যোগাযোগ, চিকিৎসা করেছেন, শুধু একটা গণ্ডির মধ্যে ওনার নিরিখে আমরা বলছি এই ভোটে অরূপদাকে দিয়ে দেবে, পুষিয়ে দেবে, এটা আমাদের ভরসা আছে, এটা আমাদের একটা আশা আছে মানুষের কাছে। উনি হচ্ছেন মানুষের কাছের লোক, অন্তর লোক, এবং ওনার যে ভালোবাসা, এই ভালোবাসা কেউ দেবে না, এটা শিওর। ফ্রম দ্য বিগিনিং দেখছি ওনাকে আমরা আমার প্রথম। আপনাকে তো এর আগের ভোটে দেখিনি, বহুদিন আগে আপনি হঠাৎ করে। শুনুন, আমি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলাম দলের, অতদিন আমার কবি এখন অরূপদা হওয়ার পরে আমি খুব আনন্দ পেয়েছি। অরূপদা আমি শুধু নই, আমার আপামর জনসাধারণ। আপনি অরূপ চক্রবর্তী আসার পরে নতুন ভাবে কি এসছেন? একেবারেই 100 পরিচয় দিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে শক্ত ঘাটির উপর দাঁড় করানোর একজন। আসলে আমরা ওনার সঙ্গে যারা আছেন তারা দেখলাম সত্যিই ওনাকে প্রতিটা কথা বলার পর ওনারা নিজে থেকে, আমার সঙ্গে একজন ভদ্রলোকের দেখা হলেন, কথা বললেন, উনি বললেন উনি বসে গিয়েছিলেন অরূপ চক্রবর্তী আসার পর উনি নতুন করে লড়ার ময়দানে। এটা একটা ওনার পক্ষে একটা ভালো দিক, অরূপ চক্রবর্তীর পক্ষে ভালো দিক। আমার যেটা বুঝতে পারছিলাম, উনি আমার সঙ্গে কথা বলার জন্য মাঝে মাঝে উঠে আসছেন, কথা বলছেন, কিন্তু এই যে সারাদিন এত প্রচণ্ড গরম, সেই গরমে গোটা অঞ্চলটা দৌড়ে বেড়ানো সত্যিই কষ্টকর। আমরা তো নিজেরাও এসছি, দেখছি গোটা অঞ্চল এই মানে টোটাল চারিদিকে জঙ্গল, এখন তো পুরো নিস্তব্ধ হয়ে গেছে অঞ্চলটা, তাতেও এত ভিড়, এই গভীর রাতে এত ভিড়। তো একটা উনি যেটা বলছেন, এই আপনি আবার চা খাচ্ছেন, কত কাপ চা? একটু এনার্জি নেওয়ার জন্য নিলাম, ছোট কাপে চা দিয়েছিল, পোষায়নি তাই নিলাম। অ্যাকচুয়াল ব্যাপার কি, আপনি যখন বলছেন না, আমার চিন্তা হচ্ছে যে এই রাত্রেবেলায় চায়ের দোকান খোলা, এটা পরিবর্তনের পর হয়েছে। এটা ছিল না, শুনশান থাকতো, একদম কঙ্কালের মতো ছিল, যে রানীবান, খাতলা, গাড়ি ঘোড়া চলতো না, মাওবাদীর অত্যাচার, সেটার পরিবর্তন হয়েছে। এইটা আজকে আমার দেখে খুব ভালো লাগলো, আজ আপনারা বললেন যে এত রাত্রে চায়ের দোকান খোলা কেন। ওইটাই যে মাওবাদীদের আর কোনো নেই। জঙ্গলমহল এখন হাসছে, সত্যিকারে হাসছে। আপনারা সারাদিন ঘুরলেন আমার সঙ্গে, আপনি দেখলেন সেই আদিবাসী পিপলদের, জেনারেল পিপলদের মনে আনন্দ আছে, হাসি আছে, অভাবটা নেই। জঙ্গলমহল অনেক চেঞ্জ হয়েছে।
আরো পরিবর্তন হবে। বাঁকুড়া এগিয়ে যেতে চায়, বাঁকুড়া এগিয়ে যাওয়ার জন্য ওনার সমর্থকরা বলছে অরূপ চক্রবর্তীর জেতার দরকার। আমরা সেটা দেখব 4 জুন।